হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 কোয়ান্টাম তত্ত্ব অধ্যায় এটা হচ্ছে অষ্টম ভিডিও। আমরা আগের ভিডিওতে আলোচনা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। আমরা লাস্ট ভিডিওতে এগুলো আলোচনা করেছিলাম, অর্থাৎ আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণ কিভাবে এসেছে স্বীকার্য সেই সংক্রান্ত আলোচনা করেছিলাম। আমাদের এইচএস একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যে আইনস্টাইনের এই আলোকতড়িৎ সমীকরণ প্রয়োগ করে আলোকতড়িৎ ক্রিয়া অর্থাৎ ফটোইলেকট্রিক ইফেক্টের যে বৈশিষ্ট্যগুলো খুবই ভালোভাবে ব্যাখ্যা করা যায় সেগুলো পয়েন্টগুলো কি কি এবং কিভাবে ব্যাখ্যা করা হবে যেটা তরঙ্গ তত্ত্ব পারেনি সেইটা আমরা এর সাহায্য নিয়ে কিন্তু আলোচনা করে নেব। সেটা কিভাবে করব দেখো, এই ক্ষেত্রে আমরা আইনস্টাইনের সমীকরণের তিনটি রূপ দেখেছিলাম। এরকম সমীকরণ 1 2 3 চারটে বৈশিষ্ট্য মোট তোমাদের বইতে দেখবে 810 পেজে যা রয়েছে, চারটে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব এবং এখান থেকে এক্সপ্লেন করব। সবচেয়ে প্রথম বৈশিষ্ট্য রয়েছে দেখবে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। এইটা আগে আমরা আলোচনা করে নেব। তরঙ্গ তত্ত্ব যে ধারণাটা ছিল সেটা কি না, ফটো ইলেকট্রনের যে কোনো গতিশক্তি হতে পারে, অর্থাৎ শূন্য থেকে অসীম যে কোনো শক্তিই হতে পারে। কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করে যেটা দেখেছিলাম, পরীক্ষালব্ধ যে ফলাফল সেখানে দেখেছিলাম যে একটা সর্বোচ্চ গতিশক্তি থাকে, তার থেকে বেশি গতিশক্তি নিয়ে ইলেকট্রন কিন্তু নির্গত হতে পারে না, কিংবা ইলেকট্রনের একটা সীমা রয়েছে সর্বোচ্চ গতিশক্তি। সেটা আমরা কিন্তু এই প্রথম সমীকরণ যেটা আইনস্টাইনের ছিল তার থেকে কিন্তু সহজে বের করতে পারি। কিভাবে না, Emax সমান কত না hν মাইনাস w0। এবার দেখো, যদি আমরা ল্যামডা এবং নিউ এইটা যদি আমি ধ্রুবক ধরি, কেন না আপতিত যে আলোটা যে তরঙ্গটা তার নির্দিষ্ট একটা কম্পাঙ্ক এবং তরঙ্গদৈর্ঘ্য রয়েছে, তার মানে hν টা ফিক্সড হয়ে গেল। যে ধাতুর উপরে এসে পড়ছে তার কার্য অপেক্ষকটা নির্দিষ্ট মান, তাহলে এদের বিয়োগফল একটা নির্দিষ্ট মানই হবে, আর সেটাই হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি, যেটা হবে mv² কিংবা Emax ইলেকট্রনের। তার মানে কি এই hν w0 যে মানটা হবে সেই মান নিয়ে ইলেকট্রন সর্বোচ্চ সেই মান নিয়ে, শুধু সেই মান নিয়ে বলাটা ভুল হবে, তার থেকে কম মান থাকতেই পারে, কিন্তু সর্বোচ্চ সেই মান নিয়ে ইলেকট্রন কিন্তু বেরোতে পারে সেই পরিমাণ গতিশক্তি নিয়ে। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হলো যে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বলে একটা হয় Emax। Emax থেকে বেশি শক্তি নিয়ে কোনো ইলেকট্রন কিন্তু ধাতব পৃষ্ঠ থেকে মুক্তি লাভ করতে পারবে না, এইটা তোমরা মাথায় রেখো। দ্বিতীয় বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক কিংবা প্রারম্ভ কম্পাঙ্ক, যেটাকে আমরা সূচনা কম্পাঙ্ক বলেছিলাম। তো প্রারম্ভ কম্পাঙ্ককে আমরা μ0 দিয়ে প্রকাশ করেছিলাম। তো এটা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আমরা এই Emax hν w0 যে সমীকরণটা রয়েছে সেই সমীকরণটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। অর্থাৎ আগে সমীকরণটা লিখে নেব, যেটা প্রথম সমীকরণ আছে এই সমীকরণটা। এবারে দেখো, নিউ যে রয়েছে কম্পাঙ্ক, স্বাভাবিকভাবে hν টা বেশি w0 থেকে, মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে hν টা বেশি w0 থেকে, এটা স্বাভাবিক কথা। যদি এবারে h তো ধ্রুবক, যদি নিউ এর মান নিউ যদি কমিয়ে দেওয়া হয়, তো নিউ যদি কমানো হয়, কমাতে কমাতে একটা সময় আসবে যখন নিউ μ0 হবে, তখন Emax সমান 0 হয়ে যাবে। কারণ কমতে 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 একটা সময় আসবে যখন hν w0 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি তখন hν0 w0, তাহলে μ0 আসবে মান একটা দেখো। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যখন Emax এর মান 0 হয়ে যাচ্ছে, সেটা কখন হচ্ছে না, শুধুমাত্র একটা নির্দিষ্ট কম্পাঙ্কে সেটা হচ্ছে। সেই কম্পাঙ্কই হচ্ছে সূচনা কম্পাঙ্ক, যেটা তরঙ্গ তত্ত্বে এটা যেহেতু ছিল না। সেখানে কি বলেছিল, ও যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের কি কম্পাঙ্কের আলো এসে পড়লেই কিন্তু সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়ে যাবে ধাতব পৃষ্ঠ থেকে, কিন্তু সেটা আসলে হয় না। কিন্তু আইনস্টাইনের সমীকরণ থেকে তার অস্তিত্ব আমরা কিন্তু এখান থেকে বোঝাতে পারছি। ইভেন অঙ্ক করার সময় এই ফর্মুলাটাও তোমাদের কাজে লাগবে। এটা দেখবে তোমার বইতে পয়েন্ট নাম্বার 2 তে রয়েছে। আমরা এর সাহায্য নিয়ে এই সমীকরণ
মানে যেটা এক রয়েছে সেটাকে আমরা মডিফাই করে নিতে পারি। কি রকম মডিফাই করে নিতে পারি না E max কি ছিল h nu W0। তো h nu থাকলো, W0 সমান কত না h nu 0 লিখে নেব, সেখান থেকে h কমন নিলাম। এটাও দেখো একটা আইনস্টাইনের সমীকরণের রূপ, কিছু অঙ্ক করার সময় এটাও কিন্তু কাজে লাগবে, যেখানে সূচনা কম্পাঙ্কের মান দেওয়া থাকবে। তো এটা গেল দ্বিতীয় পয়েন্ট। থার্ড পয়েন্ট ছিল যে আলোক তড়িৎ ক্রিয়া তাৎক্ষণিক, অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়া তাৎক্ষণিক আচরণ। তরঙ্গ তত্ত্ব কি বলে? যে আলোক রশ্মি অর্থাৎ আপতিত যে আলোক তরঙ্গ সে এলো, ধাতব পৃষ্ঠে পড়লো, পড়ার পর ইলেকট্রন যে ক্ষুদ্র পরিসরের মধ্যে থাকে, সেই ক্ষুদ্র পরিসরের মধ্যে কেন্দ্রীভূত হতে শক্তির একটা সময় লাগবে। সেজন্য একটা টাইম ল্যাগ কিংবা টাইম গ্যাপ থাকা উচিত আপতিত আলো এবং নির্গত ইলেকট্রনের মধ্যে। কিন্তু বাস্তবে দেখা গেছে তার মধ্যে কোনো রকম টাইম গ্যাপ থাকে না, তাৎক্ষণিক হয়। তো সেটা কিন্তু তরঙ্গ তত্ত্ব ব্যর্থ হয়েছে এই এক্সপ্লেনেশন কিংবা ব্যাখ্যা দিতে। কিন্তু আইনস্টাইনের সমীকরণটা কিন্তু ব্যাখ্যা দিতে পারে, কিংবা আইনস্টাইনের এই থিওরিটা। কিভাবে না, আইনস্টাইনের শিক্ষার্থীদের পরিষ্কার বলাই ছিল যে ফোটন যে আসছে, যেহেতু আমরা বিকিরণকে ফোটন কণার স্রোত হিসেবে ধরি কোয়ান্টাম তত্ত্বতে, এসে পড়লো ধাতব পৃষ্ঠের উপরে, পড়ার পর যে ইলেকট্রন গুলো রয়েছে তাদের সঙ্গে স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে, সেটা সঙ্গে সঙ্গেই হবে এবং পুরো শক্তি h nu যেটা ছিল সেটা তাকে স্থানান্তরিত করে দিচ্ছে। তো এই স্থানান্তরিত স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার জন্য প্র্যাকটিক্যালি এর মধ্যে কিন্তু কোনো টাইম গ্যাপ থাকে না, কারণ সরাসরি সেই ট্রান্সফরমেশনটা হয়। সেই জন্য ইলেকট্রনও সঙ্গে সঙ্গেই বেরিয়ে আসে। এই জন্য কোনো টাইম ল্যাগ থাকে না আপতন এবং ইলেকট্রনের নির্গত হওয়ার মধ্যে। তো তোমরা বইতেও দেখবে থার্ড পয়েন্টে রয়েছে এটা স্থিতিস্থাপক সংঘর্ষের জন্যই সম্ভব হচ্ছে। এবার ফোর পয়েন্টের দিকে আসা যাক, একটা ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে আপতিত আলোর তীব্রতার উপর আলোক তড়িৎ প্রবাহ মাত্রা নির্ভরতা কিংবা নির্ভরশীলতা। অর্থাৎ আপতিত আলোর তীব্রতার উপর আলোক তড়িৎ প্রবাহ মাত্রা নির্ভরশীলতা। তাহলে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা যেটা আলোক তড়িৎ ক্রিয়া থেকে পাওয়া যাচ্ছে, তাহলে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা নির্ভরতা কিংবা নির্ভরশীলতা। আমরা যখন গ্রাফগুলো অ্যানালাইসিস করেছিলাম প্রথমের দিকের ভিডিওতে, সম্ভবত থার্ড ফোর্থ ভিডিওতে, তখন আমরা লক্ষ্য করেছিলাম যে যত আপতিত আলোর তীব্রতা বাড়ানো হচ্ছে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু বাড়ছে। তো এটাকে আমরা এক্সপ্লেন কিভাবে করব আইনস্টাইনের এই ধারণা থেকে? না, এটাকে আমরা এইভাবে এক্সপ্লেন করতে পারি, যেহেতু আমাদের আলোক রশ্মির কোনো কম্পাঙ্ক কিংবা ল্যাম্ডা পরিবর্তন করিনি, তাহলে শক্তির কোনো পরিবর্তন হয়নি। যেহেতু তীব্রতা বাড়ানো হয়েছে, তীব্রতা বাড়ানো মানে কি? আগে যত সংখ্যক ফোটন এসে আপতিত হচ্ছিল, এখন তার থেকে বেশি সংখ্যক ফোটন এসে আপতিত হচ্ছে। যেহেতু তীব্রতা বেশি, তারপরে পার্টিকুলার সেই এরিয়াতে কি পার্টিকুলার সেই ইউনিট এরিয়াতে বেশি সংখ্যক ফোটন এসে স্ট্রাইক করছে, অর্থাৎ আপতিত হচ্ছে। তার মানে আপতিত আলোর তীব্রতা কি হচ্ছে? বাড়লো, তারপরে ফোটনের সংখ্যা বাড়লো। তাহলে যত সংখ্যক ফোটন আগে ধাতু মধ্যস্থিত ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ ঘটাচ্ছিল, এখন তার তুলনায় বেশি সংখ্যক ফোটন গিয়ে সংঘর্ষ ঘটাচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা বেশি পরিমাণ ইলেকট্রনকে সে নির্গত করাতে পারবে কিংবা বের করাতে পারবে, তাই স্বাভাবিকভাবে আলোক তড়িৎ প্রবাহ মাত্রার পরিমাণটা বাড়বে। তো বইতে দেখবে এই কথাটাই লেখা রয়েছে, সংঘর্ষ সংখ্যা বৃদ্ধি পায় তখন বেশি সংখ্যক ইলেকট্রন বেরোয়, সেই জন্য আলোক তড়িৎ প্রবাহ মাত্রা মানও বাড়ে। তার মানে আমরা লক্ষ্য করে দেখলাম এই চারটে বৈশিষ্ট্যই আমাদের আলোক তড়িৎ যে সমীকরণ আইনস্টাইনের কিংবা যে থিওরি, তার সঙ্গে কিন্তু পুরোটা সংগতিপূর্ণ কিংবা সামঞ্জস্যপূর্ণ রয়েছে। তো এখানে এইটা 2 মার্কসের কোশ্চেন হতে পারে, যদি নাম্বার কম থাকে 2 নাম্বার, তো 2 মার্কস, তাহলে দুটো পয়েন্ট এক্সপ্লেন করতে পারো, সময় থাকলে বেশি পয়েন্ট এক্সপ্লেন করতে পারো। আর এরপর যেটা একটা গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করবো, যেটা আমাদের এইচএস এবং এন্ট্রান্স দুটোতেই লাগবে, সেটা হচ্ছে এই যে আলোক তড়িৎ সমীকরণ আমরা লিখলাম, ধরো এই E max = h nu - W0 কিংবা এই EV0 এটা, এই সমীকরণটা যদি লিখি আমি এই ক্ষেত্রে, সাপোজ ভালো
ই ভি জিরো এই সমীকরণটা লিখছি এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো, এইটাকে আমি এইভাবেও লিখতে পারি এইচ বাই ই নিউ ডাব্লিউ জিরো বাই। তাহলে এটা দেখো একটা সমীকরণ, কিসের সমীকরণ? না একটা সরলরেখার সমীকরণ, অর্থাৎ y equals to mx plus c, যে ক্ষেত্রে আমরা m equals to দেখতে পাচ্ছি h by e আর c equals to w0 by e। তারপর নতি হচ্ছে h by e, তো যে লেখচিত্রটা পাবো সেটা সরলরৈখিক হবে, সেই সরল রেখাটা নতি হবে h by e আর তার ছেদিতাংশ ঋণাত্মক y অক্ষের দিকে হবে, সেটা আবার মান হবে -w0 by e। অর্থাৎ গ্রাফের নতি থেকে আমরা প্ল্যাঙ্কের ধ্রুবকের মান বের করতে পারবো, কিন্তু দুটোই কনস্ট্যান্ট কোয়ান্টিটি, আর এখান থেকে কার্য অপেক্ষকও বের করতে পারবো। তাহলে লেখচিত্রটা দেখতে কেমন হবে? না লেখচিত্রটা দেখতে হবে এইভাবে। ধরো আমরা যদি নেগেটিভ সাইডটাও রাখতে হবে আমাদের, কারণ মাইনাস ধারটা রয়েছে, এইদিকে সাপোজ ধরো কম্পাঙ্ক আর এইদিকে v0। যদি আমরা e v0 আনতাম সর্বোচ্চ গতিশক্তি, তাহলেও কিন্তু নেচারটা একই থাকবে। এরপর স্বাভাবিকভাবে এই যে মানটা আমরা পাচ্ছি এইটা হবে সেই -w0 বাই e, এই মানটা নেগেটিভ সাইডে যেটা থাকছে, আর এই যে রয়েছে যেখানে ছেদ করছে, তাহলে এটা হবে সেই নিউ0 অর্থাৎ প্রারম্ভ কম্পাঙ্ক। আর এই যে নতি, এখানে যদি অ্যাঙ্গেলটা আমি একটা ধরে রাখতে হলে থিটা বলে রাখি, তাহলে এটা থিটা নাম দিতে পারি, সেটা আমরা আলাদা করে নেব, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ক্ষেত্রে এটা থিটা যদি হয়, তাহলে এই সরলরেখার যে নতি হবে সেটাই হচ্ছে h বাই e, অর্থাৎ tan থিটা ইকুয়ালস টু h বাই e। আমরা এখান থেকে লম্ব টেনেও বের করতে পারি, আমাদের গ্রেডিয়েন্ট কিংবা আমাদের প্রবণতা বের করতে পারি। তাহলে এই সরলরেখা আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যদি আমরা ভিন্ন ভিন্ন রাশির ক্ষেত্রে করি তাহলে পরস্পর সমান্তরাল পাবো, কারণ h বাই e তো ধ্রুবক, তো সবগুলো পরস্পর সমান্তরাল হবে, তো তাদের ক্ষেত্রেও সেই থিটার মানটা কিন্তু সেম হবে। তো এটা তোমরা মাথায় রেখো। তাহলে এইটা যেটা আমরা করলাম সেটা v0 এর সঙ্গে নিউ এর গ্রাফটা করলাম, এইখান থেকে কার্য অপেক্ষক পেয়ে যাচ্ছি, আর এইখান থেকে আমরা প্ল্যাঙ্কের ধ্রুবকের মান বের করতে পারছি লেখচিত্রের সাহায্যে। তো একই রকম আমরা আরেকটা গ্রাফ আমাদের যেটা লাগে সেটা হচ্ছে কি কম্পাঙ্ক থাকবে, যেটা আমরা এখনই করলাম, এইদিকে কম্পাঙ্ক আর এইদিকে আমাদের ই ম্যাক্স, যেটাকে আমরা m0 বলি। তো এই ধরনের একটা গ্রাফ তোমার বইতে দেখতে পাবে। তাহলে এই যে গ্রাফটা স্বাভাবিকভাবে যদি আমি শুধুমাত্র আমাদের h বাই e যেটা রয়েছে সেটা যদি অঙ্কন করি আমরা, তো এই ক্ষেত্রে দেখবে একটা এইটা হচ্ছে নিউ0 আর এটা হচ্ছে থিটা, যেটা আমি বললাম tan থিটা, যেহেতু থিটার মান ক্ষুদ্র এইজন্য আমরা tan থিটাকে থিটা বলি। এইটাও যে লেখচিত্র আমরা অঙ্কন করেছি, এইটাও কিন্তু একই লেখচিত্রই থাকছে, কিন্তু এটা কিন্তু অঙ্কন করা হয়েছে কিভাবে? না এই সমীকরণের সাহায্যে কিন্তু অঙ্কন করা হয়নি, এটা অঙ্কন করা হয়েছে কার সাহায্যে? সেটা হচ্ছে এই সমীকরণের সাহায্যে। মানে এটাকে যদি 4 নাম্বার নাম দিই সমীকরণ, তাহলে এটা হচ্ছে সমীকরণ E max সমান h নিউ মাইনাস h নিউ 0। তো লক্ষ্য করে দেখো h নিউ 0টা বাদ হচ্ছে এখান থেকে, তাহলে E max এর যে মানটা বের করা হচ্ছে, তাহলে এইটা হচ্ছে সেই নিউ 0টা। ঠিক আছে, তাহলে দুটো সমীকরণের দুটো লেখচিত্র তোমাদের বইতে রয়েছে, তোমরা কাজ করবে। এটা 4 নাম্বার সমীকরণ লেখচিত্র এইটা, আর এইটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, যেখানে আমরা E max এর জায়গা অ্যাকচুয়ালি 1 বলাটাও পুরোটা 3 নাম্বার সমীকরণ অ্যাকচুয়ালি এখানে ক্ষেত্রে। আর তোমাদের বইতে সেরকম কিছু দেখতে পাচ্ছি না, তো যাই হোক আমাদের এখানে ক্ষেত্রে হচ্ছে 3 নাম্বার সমীকরণ। এই 3 নাম্বার সমীকরণটাকে এইটা, তো দুটো লেখচিত্র তোমরা ভালো করে পড়ে রাখবে। এখানে গাণিতিক উদাহরণ রয়েছে তোমাদের মোট 18টা রয়েছে, সবগুলো করতে পারলে ভালো হয়, কারণ এখান থেকে অঙ্ক প্রায় প্রতি বছরই থাকে ফাইনালে। আইদার থাকে মান বসিয়ে অঙ্ক, কিন্তু লাস্ট কয়েক বছর যেটা থাকছে সেটা হচ্ছে মান বসাতে হয় না, কার্য অপেক্ষক কিংবা প্রারম্ভ কম্পাঙ্ক মান বের করতে বলে। যেরকম দেখবে 8 দাগে 814 পেজে যে উদাহরণটা রয়েছে সেই টাইপের প্রশ্ন। তো আমি বলবো তোমরা সবগুলোই ভালো করে করলে ভালো হয়। এখানে 800টা প্রশ্ন রয়েছে, 800টা করলে তোমাদের অনেকটা চর্চা হয়ে যাবে, এক্সারসাইজের অঙ্কতেও সুবিধা হবে, প্রশ্নবিদ্যা টেস্ট পেপার করতেও লাভ হবে। তাই 800টা অঙ্কই তোমরা করে নিও।
এই ভিডিওতে এই অবধি। নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক বলতে পারো শেষের দিকে যে টপিক রয়েছে সেটা হচ্ছে ম্যাটার ওয়েভ কিংবা পদার্থ তরঙ্গ এবং পদার্থ এবং কণা, যেটা আমরা মানে দেখবে পদার্থ মানে কণা, তার যে তরঙ্গ ধর্ম আছে, অর্থাৎ বিকিরণের দুটো যে সত্তা, দ্বৈত সত্তা, দ্বিসত্তা, সেটা নিয়ে আলোচনা শুরু করব। সেখান থেকে ডি ব্রগলি প্রকল্পতে আমরা আলোচনা করব। ডি ব্রগলি প্রকল্প সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে আলোচনা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের ভিডিওতে পরের টপিক নিয়ে আলোচনা হবে। টিল দেন, বাই।